আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সোহা, আমি ঢাকায় থাকি। আমি আপনার সাথে আমার কাজিনদের নিয়ে একটি ঘটনা শেয়ার করতে চাই। অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। সম্ভবত এই প্রথম আমি কাউকে ঘটনাটা এভাবে গুছিয়ে বলার সাহস করছি। ঘটনাটা আমার দুই কাজিন, আমার বড় চাচার ছেলে রফিক আর ছোট চাচার মেয়ে সোনিয়াকে নিয়ে। ওদের বাড়ি ছিল ফরিদপুর জেলার জালালপুর নামে এক গ্রামে। ঘটনাটা অনেক আগের। সেই সময় এলাকাটা প্রায় জঙ্গলে ঘেরা ছিল। বাড়িঘর থাকলেও একটা থেকে আরেকটার দূরত্ব ছিল অনেক। গ্রামের দিকে যেরকম হয় আর কি, একটা বাড়ি, মাঝে কিছু জমি বা ক্ষেত, এরপরে আরেকটা বাড়ি। এভাবেই ছিল জালালপুর গ্রাম। একা একা কোথাও যাওয়ার কথা চিন্তাও করা যেত না। গ্রামের বৌজিরা কোথাও গেলে সাথে একজন পুরুষ মানুষ থাকা লাগতো। আমার চাচিরাও যদি কোথাও যেতে চাইতেন তাহলে চাচারা সাথে যেতেন, একা একা কখনোই কোথাও যেতেন না। এবার গল্পে আসি। রফিক ভাই আর সোনিয়া একজন আরেকজনকে পছন্দ করতেন। রফিক ভাই তার মায়ের কাছে বলতেন সোনিয়ার সাথে তার সম্পর্কের কথা। পরিবারের সম্মতিতে আমার বড় চাচা ছোট চাচার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তিনিও সানন্দে রাজি হয়ে গেলেন। খুব ধুমধাম করে ওদের বিয়ে দেওয়া হলো। সব কিছু ভালোই যাচ্ছিল। দেখতে দেখতে প্রায় 2 বছর যায়, কিন্তু ওদের কোনো সন্তান হয় না। বড় চাচা তো খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ রফিক ভাই ছিলেন তার একমাত্র ছেলে। তিনি রফিক ভাইকে আবার বিয়ে করার কথা বললেন, কিন্তু রফিক ভাই সাফ জানিয়ে দিলেন, আল্লাহ যদি আমাকে সন্তান দেন তবে সোনিয়ার গর্ভেই দেবেন, আমি দ্বিতীয় বিয়ে কিছুতেই করব না। স্বামীর মুখে এমন কথা শুনে সোনিয়ার মন খুশিতে ভরে গেল। এমন নয় যে চাচা চাচি সোনিয়াকে পছন্দ করতেন না, বরং তারা নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসতেন। সোনিয়া যেমন সুন্দর ছিল তেমনই ভালো মনের মানুষ, কিন্তু বংশের বাতির জন্য তারা এই কথা বলেছিলেন। আল্লাহর রহমতে বিয়ের 3য় বছরে তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান এলো। এর কিছুদিন পর আমার বড় চাচি মারা যান। পরে আল্লাহ তাদের আরও 2টি কন্যা সন্তান দান করেন। 3 সন্তানের জন্মের পর আমার বড় চাচাও ইন্তেকাল করেন। চাচা চাচি বেঁচে থাকতে সোনিয়া খুব একটা বাড়ির বাইরে যেত না। স্বামী, সন্তান আর সংসার নিয়েই সে নিজের পৃথিবীতে মগ্ন থাকত। চাচা মারা যাওয়ার পর বেশ কিছুদিন পর আমাদের পরিবারের একজনের বিয়ে ঠিক হলো, রফিক ভাই আর সোনিয়া। দুজনেরই সেই বিয়েতে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ রফিক ভাইয়ের জরুরি একটা কাজ পড়ে গেল। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ কাজটাও জরুরি। আবার সোনিয়াকে একা ছাড়তেও মন চাইছে না। সোনিয়া তাকে ভরসা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি গ্রামের অন্য মহিলাদের সাথে চলে যাব, আবার তাদের সাথেই ফিরে আসব। রফিক ভাই ইতস্ত বোধ করে বলল, ঠিক আছে, এবং তিনি রাজি হয়ে গেলেন। তিনি তার কাজে চলে গেলেন। সোনিয়া গ্রামের অন্য মহিলাদের সাথে পায়ে হেঁটেই রওনা দিল। তখন যাতায়াতের জন্য কোনো ভালো রাস্তাঘাট বা গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। বেশিরভাগ মানুষ হেঁটেই যেত। বিয়ে বাড়িটা বেশ দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে প্রায় সারা দিন লেগে যায়। বিয়ে শেষে খাওয়া দাওয়া করে ফেরার সময় বেশ রাত হয়ে গেল। পথে সোনিয়ার একটু নেচার কল আসে। সে সাথের মহিলাদের বলল যে তার শৌচাগারে যাওয়া দরকার। তারা বলল, ঠিক আছে, তুমি পাশেই কোথাও থেকে সেরে এসো, আমরা অপেক্ষা করছি। সোনিয়া আশেপাশে তাকিয়ে কিছু ভাঙা ঘর দেখতে পেল, হয়তো কোনো পুরনো পরিত্যক্ত বাড়ি। সে সেখানেই গেল শৌচকর্ম সারতে। কিছুক্ষণ পর সে ফিরে এসে সবাই মিলে বাড়ির পথে রওনা দিল। কিন্তু বাড়ি ফেরার পরই সোনিয়ার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। সে কেমন জানি একটা চুপচাপ হয়ে গেল। রফিক ভাই প্রথমে বিষয়টা তেমন গায়ে মাখেননি, কিন্তু দিন দিন সোনিয়ার এই গম্ভীরতা তাকে ভাবিয়ে তুলল। তিনি কারণ জানতে চাইলে সোনিয়া বলতো, না কিছু না, এমনি। কিছুদিন পর থেকেই রফিক ভাইয়ের মনে খটকা লাগছিল। তিনি বাজার থেকে যখনই মাংস আনতেন, পরিমাণে বেশ অনেকটাই আনতেন, কিন্তু রান্না শেষে পাতিলে মাংস যা থাকতো তা যেন আগের অর্ধেক। প্রথমে তিনি ভাবতেন হয়তো রান্নার পর কমে যায়, কিন্তু ব্যাপারটা নিয়মিত হওয়ায় তার মনে সন্দেহের মেঘ জমতে শুরু করলো। একদিন মাংস এনে সোনিয়ার হাতে দিয়ে তিনি সরাসরি রান্নাঘরে না গিয়ে আড়ালে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর রান্নাঘরে উঁকি দিতেই তার রক্ত হিম হয়ে গেল। রান্নাঘরের আবছা আলো আধারিতে এক কোণে উবু হয়ে বসে আছে সোনিয়া, আর তার হাতে কাঁচা রক্তাক্ত মাংসের টুকরা। সে পরম আয়েসে সেটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে রফিক ভাইয়ের বুকের ভেতরটা কেউ যেন দুমড়ে মুচড়ে দিল। ভয়ে আতঙ্কে তার শরীর ঠান্ডা হয়ে এলো। তিনি চিৎকার করে ছুটে গিয়ে সোনিয়ার হাত থেকে মাংসের টুকরোটা কেড়ে নিলেন। সোনিয়া কোনো প্রতিবাদ করল না, শুধু
শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। হতভম্ব রফিক ভাই কী করবেন বুঝতে পারছিলেন না। তার আদরের সোনিয়া, তার ভালোবাসার মানুষটা এমন কেন করছে? ডাক্তার, কবিরাজ, বৈদ্য কিছুরই বাকি রাখলেন না তিনি, কিন্তু কেউই এই অদ্ভুত রোগের কুল কিনারা করতে পারল না। দিন দিন সোনিয়ার অবস্থা আরও খারাপ হতে লাগলো। সে কথা বলা, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিল। সারা দিন সারা রাত খাটের উপর মূর্তির মতো সে বসে থাকতো। তার চোখে পলক পড়তো না এবং ঘুমও ছিল না। এক পরিচিতের কথায় রফিক ভাই একজন আমিলকে ডেকে আনলেন। ঝাড়ফুঁক শেষে আমিল যা বললেন তাতে রফিক ভাইয়ের পায়ের তলার মাটি সরে গেল। আপনার স্ত্রীর ওপর জিন আসর করছে। ওই যে পুরা বাড়িটার পাশ দিয়ে গিয়েছিল, অশুভ ছায়াটা সেখান থেকেই লেগেছে। কথাটা শুনে রফিক ভাইয়ের পৃথিবীটা এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সোনিয়াই তো ছিল তার সব। সেই সোনিয়া আজ জীবন্ত থেকেও যেন মৃত। সবার থেকে বিচ্ছিন্ন, নিজের ভেতর গুটিয়ে যাওয়া এক অচেনা মানুষ। ওরা স্বামী স্ত্রীর চা খেতে খুব ভালোবাসত। রফিক ভাইয়ের রোজকার অভ্যাস ছিল সকালে চা বানিয়ে সোনিয়াকে ডাকা, সোনিয়া ওঠো, চা বানিয়েছি। সোনিয়াও ঘুম জড়ানো চোখে উঠে চায়ের কাপে চুমুক দিত। অসুস্থ হওয়ার পর থেকে সব বদলে গেলেও রফিক ভাইয়ের অভ্যাসটা বদলায়নি। 1.5 বছর হতে চলল, সোনিয়া ঠিকমতো খায় না, ঘুমায় না, কখনো দুদিনেও এক ফোঁটা পানি মুখে তুলে না। শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু রফিক ভাই প্রতিদিন সকালে চা বানিয়ে তার পাশে গিয়ে ডাকতেন, সোনিয়া ওঠো, চা রেখেছি। তিনি কাপটা কোথায় রেখেছেন বলতেন না, কিন্তু আশ্চর্যজনকভাবে সোনিয়া কিছুক্ষণ পর ঠিকই রান্নাঘরে গিয়ে কাপটা খুঁজে নিয়ে চুপচাপ চা পান করত। এইটুকুই ছিল রফিক ভাইয়ের বেঁচে থাকার সান্ত্বনা। অবস্থা দেখে আমার আম্মু আর স্থির থাকতে পারলেন না। একদিন তিনি রফিক ভাইকে ফোন করে বললেন, বাবা, তুই সোনিয়াকে একবার আমার কাছে ঢাকায় নিয়ে আয়। আল্লাহ যদি একটা ওসিলা করে দেন, আমি শেষ চেষ্টা করে দেখতে চাই। রফিক ভাই যেন খড়কুটো আঁকড়ে ধরার মতো একটা আশা খুঁজে পেলেন। সোনিয়াকে আমাদের বাসায় রেখে সন্তানদের টানে তাকে আবার গ্রামে ফিরতে হলো। আমার আম্মু ছোটবেলা থেকেই খুব ইবাদত বন্দিগি করতেন। কোরআন তেলাওয়াত আর জিকির আজকার ছিল তার সারাদিনের সঙ্গী। সোনিয়া আমাদের বাসায় আসার পর 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তার রুটিনে কোনো বদল নেই। খাটে পাথরের মতো বসে থাকা, না কোনো কথা, না কোনো নড়াচড়া। আম্মু খোঁজখবর নিয়ে একজন আমিলের ঠিকানা যোগ করলেন। আমিলের কাছে নিয়ে যাওয়ার দিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সোনিয়াকে ঘর থেকে বের করতেই সে বেঁকে বসল। মুখে একটা শব্দও নেই, কিন্তু তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেল। অজানা এক আসরিক শক্তি যেন ভর করেছিল তার মধ্যে। আমি আর আম্মু মিলে তাকে ধরে রাখতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে সেখানে নেওয়া হলো। আমিল সাহেবের কথাগুলো বুকে পাথর বেঁধে আমরা বাড়ি ফিরলাম। সেদিন থেকেই শুরু হলো নতুন নিয়ম। আসর আর মাগরিবের মাঝখানের ওই সময়টাতেই যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠত। আমরা নিয়ম করে সেই তাবিজ পানিতে গুলে দিতাম, আর পানির খিলির মতো দেখতে ওই জিনিসটা আম্মুর বলে দেওয়ার মতো তার মাথা থেকে পা পর্যন্ত অদৃশ্য বাঁধন কাটার অভিনয় করতাম। 5-6 দিন যেতেই সোনিয়ার মধ্যে নতুন এক পরিবর্তন এলো। যে মানুষটা এতদিন পাথরের মূর্তির মতো হয়ে বসে থাকতো, সে হঠাৎ করে চলাফেরা শুরু করলো। কিন্তু সে এক ভয়ঙ্কর চলাফেরা। নিঃশব্দে পায়ে পায়ে হেঁটে এসে পেছন থেকে আচমকা কাউকে জাপটে ধরত। ভয়ে আঁতকে উঠে কেউ চিৎকার করলেই তার মুখে ফুটে উঠত এক অদ্ভুত গা শিউরে ওঠা অশরীরী হাসি। তারপর ছুটে গিয়ে আবার নিজের খাটে আগের মতোই চুপচাপ বসে পড়ত। অদ্ভুত ব্যাপার হলো, সে শুধু বাড়ির মেয়েদের সাথেই এমনটা করত। আমার ছোট 2 বোন কিংবা অন্য গলি থেকে বেড়াতে আসা বিবাহিত বড় বোনটা, ওদের দেখলেই তার শিকারী চোখ দুটো যেন চকচক করে উঠত। কিন্তু আম্মুকে বা বাড়ির কোনো পুরুষ সদস্যকে সে ভয় পেত। তার এই আচরণে আমাদের বাড়িটা একটা ভয়ের রাজ্যে পরিণত হয়েছিল। সারাক্ষণ সবার মনে আতঙ্ক, এই বুঝি সোনিয়া পেছন থেকে এসে ধরল। কিন্তু এই সব কিছুর মধ্যেও একটা জিনিস আমাদেরকে অবাক করে দিত, ওর ওপর যে অশুভ ছায়াই ভর করুক না কেন, সোনিয়ার ভেতরের মা এতটুকু মরে যায়নি। নিজের সন্তানদের জন্য তার ভালোবাসা ছিল আগের মতোই তীব্র। অসুস্থ হওয়ার পরও সে তার সন্তানদের কিছুই বলতো না। আমাদের বাড়িতে এসেও যখন আমার ভাইদের ছোট ছেলেমেয়েরা উঠোনে খেলতো, সে দূর থেকে এক অদ্ভুত মায়াবী হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতো।
আমার মনে হতো তখন তার ভেতরের অশুভ সত্তাটা নয়, বরং তার খাঁটি মাতৃত্বটাই কথা বলতো। কিন্তু সেই মায়াবী রূপ এক রাতেই দুঃস্বপ্নে পরিণত হলো। সেদিন ছিল ভ্যাপসা গরমের এক রাত। আমরা সবাই উঠানে খাট পেতে ঘুমাচ্ছিলাম। আমার এক ভাইয়ের ছোট দুটো বাচ্চা সহ খাটটাও ছিল আমাদের পাশেই। গভীর রাতে ভাইয়ের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। বুকে কেমন একটা ভারী চাপ অনুভব করে। চোখ মেলতেই তার দম বন্ধ হয়ে আসার জোগাড়। তার বুকের ওপর বসে আছে সোনিয়া। দুটো চোখ যেন জ্বলছে আর তার হাত দুটো ভাইয়ের গলা টিপে ধরেছে। ভাই কোনো মতে অমানসিক এক চিৎকার দিয়ে তার হাত ছাড়িয়ে নিলেন। আমাদের সবার ঘুম ভেঙে গেল। ছুটে গিয়ে দেখি সোনিয়া খাট থেকে নেমে পড়েছে আর সেই অদ্ভুত হাসতে হাসতে নিজের খাটে গিয়ে বসে পড়েছে যেন কিছুই হয়নি। এই ঘটনার পর আমাদের সবার ভেতর ভয়টা স্থায়ীভাবে বসে গেল। আম্মু সারাক্ষণ চিন্তায় থাকতেন, এই বুঝি আমার কোনো সন্তানের বড় ক্ষতি হয়ে গেল। আমার ভাই তখন এক ভয়ঙ্কর প্রস্তাব দিল, আম্মু ওকে পাশের খালি ঘরটাতে রেখে বাইরে থেকে তালা দিয়ে দে, অন্তত রাতের বেলা কাউকে ক্ষতি করার ভয় থাকবে না। শুনে বুকটা থক করে উঠলেও আমরা সবাই আমতা আমতা করে রাজি হয়ে গেলাম। এই সিদ্ধান্ত শুনে আমার ভাবি কান্নায় ভেঙে পড়লেন। আসলে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। তার দুটো ছোট বাচ্চা, তিনি রাগে দুঃখে সোনিয়াকে অনেক কথা শোনালেন, কিন্তু আমরা কেউ কিছু বললাম না, কারণ আমরা জানতাম এই কথাগুলো সোনিয়া বলছে না, তার ভেতরের অশুভ শক্তিটা বলাচ্ছে। শেষ পর্যন্ত আমরা সোনিয়াকে সেই ঘরে একটা বিছানায় বসিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। সেদিন আবার বিদ্যুৎ ছিল না। হারিকেনের আলোয় ভাবি তার বাচ্চাদের নিয়ে নিজের ঘরে বসেছিলেন। হঠাৎ কি মনে করে পেছনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তার ঠিক পেছনে দরজার কাছে বসে আছে সোনিয়া। চুলগুলো মুখের উপর ছড়ানো, চোখ দুটো অস্বাভাবিক বড় আর মুখে সেই বীভৎস হাসি। ভাবির চিৎকারে আমরা সবাই ছুটে গেলাম। ভাই টর্চ হাতে নিয়ে ঘরে ঢুকিয়ে দেখেন সেখানে কেউ নেই। আমরা ভয়ে ভয়ে তালা দেয়া ঘরের দিকে ছুটলাম। দরজাটা তখনও বাইরে থেকে বন্ধ। অনেক সাহস করে ভাই দরজাটা খুললেন। টর্চের আলোয় আমরা দেখলাম সোনিয়া আগের মতোই খাটে চুপচাপ বসে আছে। এই ঘটনার পর আমরা বুঝলাম এই শক্তি সাধারণ নয়। আমরা আরও একজন শক্তিশালী আমিলের কাছে গেলাম। তিনি সব দেখে আম্মুকে একা ডেকে নিয়ে বললেন, মা, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। যা কিছু ওর উপর বহর করেছে তা ওকে ভেতর থেকে পোকায় খাওয়ার মতো খেয়ে শেষ করে দিয়েছে। ওর শরীরটা এখন ফাঁপা খোলস ছাড়া আর কিছুই না। আল্লাহ শুধু ওর নিঃশ্বাসটা বাকি রেখেছেন। এখন চিকিৎসা করার চেষ্টা করলে ওর শরীর তা সহ্য করতে পারবে না, এক ঝটকায় মারা যাবে। আম্মু প্রায় কেঁদে ফেললেন। বললেন, ওর ছোট ছোট বাচ্চা আছে, আপনি দয়া করে কিছু একটা করুন। আমিল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো আগেই বললাম ওর শরীরে আর শক্তি নেই। যদি আপনারা জোর করেন আমি আমল শুরু করতে পারি, কিন্তু তার আগে ওর স্বামীর অনুমতি লাগবে, কারণ ওর বাঁচার আশা নেই। আম্মু খবর দিয়ে রফিক ভাইকে গ্রাম থেকে আনালেন। সব ঘটনা খুলে বললেন, এখন তুমিই বলো বাবা, কি করব। রফিক ভাই আর আম্মু উঠানে বসে কথা বলছিলেন। সোনিয়া ভেতরের ঘরে আগের মতোই বসেছিল। রফিক ভাই অনেকক্ষণ চুপ করে তার স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দুটো ছলছল করছিল। হয়তো তার চোখের সামনে ভেসে উঠেছিল তাদের সেই ছোট্ট সুখের সংসার, একসাথে চা খাওয়ার সকালগুলো। সোনিয়ার হাসি ভরা মুখ, একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ভাঙা গলায় বললেন, চাচি, আমি জানি সোনিয়ার কী অবস্থা। ও কিছুই সহ্য করতে পারবে না। এই আমলের সময় যদি ওর কিছু হয়ে যায়, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওর মৃত্যুর কারণ হলাম। এই চিন্তায় আমি বাঁচতে পারবো না। ওর ভাগ্যে যতদিন লেখা আছে ও এভাবেই বেঁচে থাকুক, আমি ওর সেবা করব। এই বলে তিনি চিকিৎসা করাতে মানা করে দিলেন। এরপর তিনি সোনিয়াকে নিয়ে গ্রামে ফিরে গেলেন। এর কিছুদিন পরই সেই দুঃসংবাদটা এলো, সোনিয়া আর এই পৃথিবীতে নেই। আম্মু সেখানে ছুটে গিয়েছিলেন। রফিক ভাই আম্মুকে দেখে বলেছিলেন, চাচি, সোনিয়ার তো সেই একই রুটিন ছিল। সেদিন সকালেও আমি চা বানিয়ে ওকে ডাকলাম, কিন্তু ও এলো না। বারবার ডাকার পরও যেন কোনো সাড়া পেলাম না। আমি ভেতরে গেলাম, গিয়ে দেখি সোনিয়া এত বছর পর খাটে একদম সোজা হয়ে শুয়ে আছে। এক মুহূর্তের জন্য কি যে খুশি হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো ও এভাবে কেন শুয়ে আছে। কাছে গিয়ে ডাকতেই বুঝলাম
ও আর নেই। এর বেশি তিনি কিছু বলতে পারেননি। আম্মুর সামনে তিনি এক ফোঁটাও কাঁদেননি, শুধু পাথর হয়ে গিয়েছিলেন। শুধু বলতেন, চাচি আমি আর কি বলবো, আমার বেঁচে থাকার অবলম্বনটাই তো শেষ হয়ে গেল। আম্মু ঢাকায় ফিরে আসার 1 বছরের মাথায় আমরা খবর পেলাম রফিক ভাইও লিভারের সমস্যায় মারা গেছেন। আমাদের কাজিনরা সবাই বলতো লিভার সিরোসিস হয়েছিল, কিন্তু আম্মু বলেন না, ওর কোনো অসুখ হয়নি। সোনিয়ার মৃত্যুই ওকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। এটাই ছিল আমাদের কাজিনদের ভালোবাসার আর এক করুণ পরিণতির গল্প। আপনার ভালো লাগলে শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ।